শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ ৩১ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট। আসামির তালিকায় বেনজির ইনু সহ সাবেক মন্ত্রীরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিএসএ বৈঠক সকাল 11টায়। আজ বঙ্গভবনে যাচ্ছেন হাফিজুদ্দিন। সুন্দর দেশ গড়তে প্রজন্মকে পাশে চান প্রধানমন্ত্রী। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগের পরামর্শ। দেখলেন নতুন করে স্পোর্টস ফাইনাল। গ্যাস সংকটে ঘরে বাইরে ভোগান্তি। আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতির বার্তা প্রতিমন্ত্রী। ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে এই ঘটনাকে গণহত্যা আখ্যায়িত করে চিফ প্রসিকিউটর জানান, ঘটনাটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত হত্যাযজ্ঞ। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এই সমাবেশে বিপুল বল প্রয়োগ আর গুলি, হত্যা, প্রাণহানির পর কেটে গেছে প্রায় এক যুগেরও বেশি সময়। দীর্ঘদিন থেকে বিপুল প্রাণহানির এই ঘটনার বিচার, জবাবদিহিতা ও সত্য উদ্ঘাটনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। এই মামলার বিচারিক কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের উপাদান পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন। চূড়ান্ত যাচাই বাছাই শেষে সোমবার প্রসিকিউশন এই মামলার অভিযোগপত্র জমা দিলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এতে শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককেও এই মামলার আসামি করা হয়েছে। শাপলা চত্বরে ৫ তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে ৩২ জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। সাবেক ৩ মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সহ এই মামলায় ১০ জন আসামি পূর্ব থেকেই গ্রেপ্তার রয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ তদন্তে উঠে এসেছে বলে দাবি প্রসিকিউশনের। বিভিন্ন সময় কিছু কিছু ব্যক্তি বা কিছু সংগঠন তারা বিকৃত তথ্য দিয়েছে, সেটাও আমরা কয়েকজনকে আমরা সেভাবে অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করেছি। যেমন আমরা সমীকরণ নামে একটি সম্প্রচার ছিল, সেখানে টোটাল এই হেফাজতের এই ঘটনাটাকে বিকৃত করে সারা দুনিয়াতে একটা মিথ্যা তথ্য প্রচার করে, সেটাও কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে ইনভেস্টিগেশনে, এবং তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে ঘিরে ঢাকাসহ ৪টি স্থানে ৬১ জন নিহতের তথ্য উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন ও কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। আমাদের এই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে ৪১ জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে ৪১ জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার ২ অভিযোগ তারা আমলে নিয়েছেন। আগামী ১৬ই আগস্ট পলাতকদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। নির্মূল করে দেওয়ার। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন।
সোমবার রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, মঙ্গলবার সকাল 11টায় সংসদ ভবনের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিইসি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্বে রয়েছেন। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্যে মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ সকাল 11টায় তার বঙ্গভবনে যাবার কথা রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদের স্পিকারের বাসভবনেই থাকবেন। শুক্রবার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করে মোহাম্মদ শাহাবুদ্দিন এর দুদিন পর রবিবার রাষ্ট্রপতি সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে যান তিনি। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মুনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ হবার তাগিদ দেন তিনি। নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, প্রতিভা অন্বেষণের এই আয়োজনের মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব উপজেলা ও জেলা থেকে 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয় 8টি ডিসিপ্লিনে। নির্বাচিত 1,700 জনকে নিয়ে গত 20 জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে হয় খেলাগুলো। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভিআইপি গ্যালারি ছেড়ে মাঠে এসে খেলা উপভোগ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর কাছে নতুন কুড়ির স্মারক হস্তান্তর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। পড়াশোনার পাশাপাশি নিজেকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতারা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান। বলেন, এতে করে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগ সম্পর্কে জানতে পারবে। এছাড়া স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরও উন্নত করা যায়, এবং আমি একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বারে বারে বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব করা না হয়, এবং যেটা আমরা হাসিনার ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি যে প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। কাজেই আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করবে তারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এটি তাদের নিজেদের বিবেচনার বিষয় মন্তব্য করে এজন্য তাদের গঠনতন্ত্র পড়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি 5 বার জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, জোর করে ক্ষমতায় আসেনি। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি চাকরিজীবীদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় বিএনপির কোনো হস্তক্ষেপ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একবার না, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের উন্নতির বার্তা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, দুর্ঘটনায় কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের 50% আগামী সপ্তাহের মধ্যে মেরামত সম্ভব। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা 2টো বেসরকারি এফএসএলও তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আগামী সপ্তাহে যদি রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার না থাকায় কয়েক ঘন্টার অপেক্ষায় মিলছে সামান্যই গ্যাস। এদিকে চলমান গ্যাস সংকটের কারণে 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দাবি আদায় না হলে আগামী 23 আগস্ট থেকে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করবেন তারা। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালকরা। তারা বলছেন, দিনের বেশিরভাগ সময় পার করতে হচ্ছে সিএনজি স্টেশনে গ্যাস নেয়ার জন্য, বাকি সময় গাড়ি চালিয়ে জমার টাকাও তুলতে পারছেন না। চলমান সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ। 2 ঘন্টা ধরে লাইনে আছি, ভিতরে গেলে 60 টাকা 70 টাকা 80 টাকার গ্যাস ঢুকে, আবার যারা গ্যাস দেয় ওরা কয় দিয়ে 10 টাকা দেয়। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে গ্যাস নিতে, দিনে এমনি সারাদিন এভাবে চলে যায়। আমরা টিপ মারবো কোন সময়? গাড়িতে গ্যাসও ঢুকতেছে না, ঢুকতেছে হাওয়া। আর এই সমস্যাটা যে কোন জায়গা থেকে তৈরি হইতেছে এই জিনিসটা কি সরকার জানে না? তাহলে যদি জানে তাহলে এটা মিডিয়ারে প্রকাশ করুক, তাহলে তো আমরা ড্রাইভাররা জানতে পারি যে আমগো এই জায়গায় সমস্যার কারণে আমরা সবাই ভুগতেছি। এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে থমকে গেছে দেশের রপ্তানির প্রধান চালিকা শক্তি পোশাক খাত। গ্যাস সংকটে বন্ধ প্রায় বেশিরভাগ কারখানার উৎপাদন।
এই সংকটের মধ্যে শিল্প কারখানায় সিএনজি গ্যাস সরবরাহ বন্ধে তিতাসের এক সার্কুলারে শিল্পাঞ্চলের উৎপাদন কমেছে 90% বেশি। উদ্বিগ্ন রপ্তানিকারকরাও বলছেন, সমস্যার দ্রুত সমাধান না হলে রপ্তানি হোঁচট খাওয়ার পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতাও অনিশ্চয়তায় পড়বে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মহেশখালীর ভাসমান একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানায়। জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে অন্তত ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাসাবাড়ির রান্না শুধু নয়, স্থবির হয়ে পড়েছে কারখানার উৎপাদনও। যেখানে আমাদের প্রোডাকশন টার্গেট প্রত্যেক দিন 85 থেকে 90 টন, সেখানে আমরা প্রোডাকশন টার্গেট এখন 0। আমরা সকালে আসছি আর ফিঙ্গার করে বিকালে অফিস থেকে চলে যাচ্ছি, সারাদিন বসে থেকে। আর 14 থেকে 15 দিন যাবৎ ফ্যাক্টরিতে গ্যাস প্রেশার টোটালি 0, যার কারণে আমরা ফ্যাক্টরি প্রতিনিয়ত বন্ধ রাখছি এবং ওয়ার্কারদেরকে প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছি। গ্যাস সংকট চরমে ওঠায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের শিল্প কলকারখানা। বেশিরভাগ কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। নারায়ণগঞ্জ, বিশেষ করে রূপগঞ্জ এলাকায় আমরা কিন্তু গ্যাসের স্বল্প চাপ পাচ্ছিলাম। যেখানে আমাদের দরকার 10, সেখানে আমরা পেতাম 5, 4, 3, কিন্তু গত 7 থেকে 8 দিন যাবত সেখানে শূন্যের কোঠা চলে গেছে। এর ফলে আমাদের মেম্বার মিলগুলো তাদের ফ্যাক্টরি চালু রাখতে পারতেছে না এবং তাদের ফ্যাক্টরি টোটাল শাটডাউন। ইন্ডাস্ট্রি যদি এইভাবে উৎপাদন ব্যাহত হয়, কয়েকদিন পরপরই উৎপাদন ব্যাহত হয়, তাহলে তো আলটিমেটলি গিয়া রপ্তানি বাধাগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি এরপরে কী হয়, শিপমেন্ট যখন ঠিকমতো দিতে পারছে না বায়ার, তখন ডিসকাউন্ট চাইবো অথবা এয়ার শিপমেন্ট চাইবো। তো এয়ার শিপমেন্ট গেলে তো আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। তো যখন এত বড় একটা শর্টফল তৈরি হবে, 2 দিন পরে ব্যাংক তখন বলবে ওভারডিউ হয়ে গেছে, তোমার সমস্ত কার্যক্রম বন্ধ। বস্ত্র খাতের মিল মালিকরাও বলছেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে ভুক্তভোগী এখন প্রায় 90% শিল্প কারখানা। এই সংকটের মধ্যে শিল্পাঞ্চলে সিএনজি সরবরাহ বন্ধে তিতাসের নতুন নির্দেশনাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। যেখানে তিতাস গ্যাস দিতে পারছে না, ব্যর্থ তারা, সেখানে আমরা সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে চালাবার চেষ্টা করছি, মানে বেঁচে থাকার চেষ্টা করছি। সেটাকেও তারা চিঠি দিয়ে না দেওয়ার জন্য চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছে। এটা কতটুকু অমানবিক, এবং তাহলে আমার ইন্ডাস্ট্রিকে তাহলে বন্ধ করে দিব, বলুক তাহলে যে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই আমরা। আমাদের সকল ফ্যাক্টরি বন্ধ এবং আমাদের বায়াররা প্রতিনিয়ত আমাদের মেল দিচ্ছে, জানাচ্ছে যে তোমার এলাকাতে গ্যাসের সমস্যা আছে কিনা। আমাদের অনেক মিল কিন্তু আসলে বায়ারদের এই কথাগুলো পোস্ট বলতেও পারতেছে না, কারণ এর ফলে দেখা যাবে তাদের একটা আমাদের প্রতি নীতিবাচক একটা সন্দেহ হবে এবং এই অর্ডারগুলো অন্য দেশে চলে যাবে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদ দেন কারখানা মালিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 3 শর্তে রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। এতে হাসপাতালটি আবারও তার কার্যক্রম পরিচালনার অনুমতি পেল। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982-এর বিধান যথাযথভাবে অনুসরণ, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে লাইসেন্সের শর্ত ভঙ্গ হলে সরকার আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে শর্তে উল্লেখ করা হয়। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক আদেশে তথ্য জানানো হয়। আদেশে আরও জানানো হয়, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও এর বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে কমিটির দাখিল করার প্রতিবেদন সন্তোষজনক হয় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। 24শে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 6 সমন্বয়ককে আজকের এদিনে হেফাজতে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ডিবি পুলিশ। যদিও আত্মগোপনে থাকা 2 সমন্বয়ক আব্দুল কাদের ও হান্নান মাসুদকে নির্যাতনের মুখে প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় বলে দাবি করেন। এদিন 11 ঘন্টার জন্য কারফিউ শিথিল করে জনমনের আতঙ্ক কাটানোর চেষ্টা চালায় ফ্যাসিবাদী সরকার। সেই সঙ্গে সারা দেশে বহাল রাখে ব্লক রেট। আরও জানাচ্ছেন আহমেদ সারোয়ার। স্বৈরাচার সরকার হিসেবে 17 থেকে 28 জুলাই পর্যন্ত সারা দেশে সহিংসতায় নিহতের সংখ্যা শতাধিক। সরাসরি ছাত্র জনতার বুকে গুলি করেও যখন গণ অভ্যুত্থান দমানো যাচ্ছিল না, তখন ভিন্ন পথ নেয় সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এর আগের 10 দিনের সহিংসতা নিহত 34 পরিবারের সদস্যদের গণভবনে ডাকেন শেখ হাসিনা, যেখানে ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও।
আর্থিক সহায়তা হিসেবে নিহতদের পরিবারের হাতে তুলে দেন সঞ্চয়পত্র এবং নগদ অর্থ। সে সময় বাংলাদেশকে নিয়ে খেলা বারবার খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ সমন্বয়কদের দুদিন আগে ধরে হেফাজতে রাখে ডিবি। তাদের দিয়ে জোরপূর্বক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সে সময়ের ভাতের হোটেলের মালিক খ্যাত ডিবি হারুন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। যদিও জোর করে আন্দোলন প্রত্যাহারের প্রতিবাদে পরের দিন সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দেয় আত্মগোপনে থাকা সমন্বয়করা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানান, সারা দেশে দলের ৯,০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক মন্ত্রী, এমপি সহ বিএনপির অসুস্থ সিনিয়র নেতাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫ থেকে ৭ দিন করে রিমান্ডে নির্যাতনের প্রতিবাদ জানান তিনি। জুলাই অভ্যুত্থানের এই দিনে অনেকটা নির্ভর ছিলেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, কোটা আন্দোলনের নামে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের পায়তারা চলছে। দেশ বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ আনেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। 10 দিনের সহিংসতার পর এদিন ভিন্ন ভিন্নভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন তখনকার 3 মন্ত্রী। হতাহতের পরিসংখ্যান দিতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি, জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে। আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো, আমরা কাউকে এখানে ছাড় দেব না। আর দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে এসব সহিংসতা বলে জ্ঞান দেন অন্য মন্ত্রীরা। সবকিছু নিয়ন্ত্রণে এসেছে ভেবে টানা 10 দিন বন্ধ থাকার পর এদিন বিকাল 3টা থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট। নানা চেষ্টার পরও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর ক্ষোভকে কোনোভাবেই আড়াল করতে পারেনি স্বৈরাচার সরকার। সর্বশ্রেণীর জনগণের অংশগ্রহণে আরও গতি পায় ফ্যাসিস্ট পতনের আন্দোলন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক ভুলের কারণে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান 24 স্মরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ফ্যাসিবাদ রুখতে চাইলে সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান রিজভী। ফ্যাসিবাদকে পরিহার করতে হলে সবার আগে মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, গণতন্ত্রের জন্য বিএনপির 17 বছরের লড়াই জুলাই ছাত্র জনতার মাধ্যমে সফলতা এসেছে। স্মরণ সভায় অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে জোর দেন বক্তারা। সেই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা আলোচনায় উঠে আসে। স্বৈরাচারী দোসরদের বিচারে কোনো আপোষ চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই রক্ত ঋণের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য তার। বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের পর এরশাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের দৃষ্টান্ত রয়েছে। সে একই নীতি সবার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এ সময় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। সংবাদ শেষ, খবর শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ 31 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, আসামির তালিকায় বেনজির ইনুস সহ সাবেক মন্ত্রীরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিএসএ বৈঠক সকাল 11টায়। আজ বঙ্গভবনে যাচ্ছেন হাফিজউদ্দিন। সুন্দর দেশ গড়তে প্রজন্মকে পাশে চান প্রধানমন্ত্রী। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগের পরামর্শ দেখলেন নতুন করে স্পোর্টস ফাইনাল। গ্যাস সংকটে ঘরে বাইরে ভোগান্তি, আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতির বার্তা প্রতিমন্ত্রী। 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।